হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সিডেন্ট একাডেমি। তোমাদেরকে 1D মোশন এবং 2D মোশন আমি কমপ্লিট করিয়ে দিয়েছি। 2D মোশনের কালকে যে ক্লাসটা ছিল সেটাতে নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো করিয়ে দিয়েছি। অনেকেই ক্লাস দেখেছো, অনেকেই ক্লাস দেখোনি। যারা ক্লাস এখনও অবধি দেখোনি তাদেরকে আমি বলবো প্লিজ ওয়াচ দোজ ক্লাস। কারণ ওই ক্লাসগুলো যদি করো তোমার যে আপেক্ষিক বেগ বা লব্ধির যে কনসেপ্টটা আছে, যতদিন মানে থিওরি পড়ে যেটা তুমি বিল্ড আপ করেছো সেই কনসেপ্টটা তোমার সেটা একেবারে ক্লারিফাই হয়ে যাবে, জলের মতো ক্লারিফাই হয়ে যাবে, ঠিক। অ্যান্ড আজকে আমরা শুরু করব নিউটনের গতিসূত্র অর্থাৎ নিউটনস ল অফ মোশন। নিউটনস লজ অফ মোশন আমরা শুরু করব। তা দেখো, ফিজিক্সে 1D মোশন এবং 2D মোশনের উপর নিউটনের সূত্রই করতে হয়, নিউটনের গতিসূত্রটাই শুরু করতে হয়। কেন? কারণ ফিজিক্স আর ফিজিক্সটা ইন্টারকানেক্টেড থাকে। ঠিক আছে? যে তোমার ফিজিক্সের ক্ষেত্রে 1D এবং 2Dর ক্ষেত্রে যেহেতু গতি পেয়েছো, বল পেয়েছো, সেরকমই এখানেও তুমি বল পাবে এবং যে তোমার সূত্র আছে, যে গতিসূত্র আছে সেগুলো দেখবে তোমার 1D মোশন এবং 2D মোশন যেটা তোমরা করেছো এটার সাথে এক্কেবারে মানে ইন্টারকানেক্টেড থাকবে। ঠিক আছে? তা অনেকেই দু একজন বলেছিলে যে তোমরা কারেন্ট ইলেকট্রিসিটিটা শুরু করতে, কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটিটা যদি শুরু করি তোমাদের এই দিকটা না একেবারে কী বলে যে বাদ চলে যাবে, মানে তোমার তখন আর রিলেট করতে পারবে না জিনিসটা। সেই জন্য নিউটনস গতিসূত্র যেটা নিউটনের ল সূত্রটা আজকে আমি শুরু করছি। ঠিক আছে? আচ্ছা দেখো, ফার্স্ট নিউটনের গতিসূত্র। নিউটন কে ছিল? আইজ্যাক নিউটন, তোমরা জানো। মাথায় কী পড়েছিল? আপেল, তাই না? মাথায় আপেল পড়ে ও গতিসূত্র আবিষ্কার করেছিল, কিন্তু সেরকম কিছু না। ফুট করে কারো মাথায় আপেল পড়লো, দিয়ে ফট করে মাথায় জিনিসটা চলে আসলো, সেরকম কিছু হয় না। ওই জিনিসটা অনেক দিন আগে থেকেই ভাবছিল বলেই ও হয়েছিল। আর্কিমিডিস যে প্রবতার সূত্রটা আবিষ্কার করেছিল, ও টবে গিয়ে যখন ঢুকেছে তখন ও বুঝতে পেরেছে আচ্ছা জলটা বেরিয়ে গেল, কেন বেরিয়ে গেল? আমার ভরের সমান ওজনের বেরিয়ে গেল। ওটাও বুঝতে পেরেছিল, কিন্তু ও অনেক দিন আগে থেকেই মাথায় খাটাচ্ছিল, ওটা অনেক দিন আগে থেকেই ভাবছিল, তবে গিয়েও ওইটা বুঝতে পারলো। নিউটনও তেমনি গতিসূত্রের ব্যাপারে অনেক আগে থেকেই পড়ছিল বলে গতিসূত্রটাও একটা কনক্লুশনে আসতে পারলো। ঠিক, ইনস্ট্যান্ট কিছু হয়ে যায় না, রাতারাতি সাকসেস কোনো জিনিসে আসা যায় না, রাতারাতি সাকসেস কোনো জিনিসেই পাবে না। এই যে তুমি পড়াশুনো করছো সেটা তো রাতারাতি সাকসেস হয় না, ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড। ঠিক। আচ্ছা দেখো, ফার্স্ট নিউটনের গতিসূত্র শুরু করার আগে কয়েকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করা দরকার। একটা জিনিস আছে বল এবং ভরবেগ, সেকেন্ড জিনিসটা আছে ভরবেগ। বল অর্থাৎ ফোর্স এবং ভরবেগ অর্থাৎ হচ্ছে তোমার মোমেন্টাম। এই দুটোর ব্যাপারে একটা বেসিক নলেজ থাকা দরকার তোমাদের নিউটনের গতিসূত্রতে ঢোকার জন্য। এরপর দেখো, বল কি? বল হচ্ছে গিয়ে তুমি কোনো একটা জিনিসের উপর যে পরিমাণ শক্তি ব্যবহার করলে দিয়ে তার একটা স্মরণ ঘটলো, তবে গিয়ে সেটাকে বল বলে। ঠিক। বা তুমি যখন দৌড়াচ্ছ তখন তোমার দৌড়ার সময় মাংসপেশিতে যে যান্ত্রিক শক্তি কাজ করছে, যান্ত্রিক বল কাজ করছে, সেটাও এক ধরনের বল। বা যে পৃথিবী আমাদেরকে যে বলে যে অভিকর্ষজ ত্বরণের সাথে আমাদেরকে টানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যে শক্তি দিয়ে টানে সেটাও একটা বল। অর্থাৎ, এবং একটা জিনিস মনে রাখবে যে বল যেটা, সেটা যদি কোনো রকম স্মরণ না থাকে সেটাকে বল বলা চলে না, সেটাকে বলে কার্যহীন বল। ঠিক। তাহলে বলের একটা নর্মাল যে মানে ধারণাটা সেটা পেলে, দিয়ে নেক্সট যে জিনিসটা আসছে সেটা আসছে ভরবেগ। ভর বেগ দুটোর মধ্যে কী জিনিস আছে? দেখো, দুটো জিনিস আছে, একটা আসছে ভর এবং একটা আছে বেগ। ভরকে আমরা ডিনোট করি এম দিয়ে, বেগকে ডিনোট করি এম ভি দিয়ে। অর্থাৎ এম ভি যেটা মোমেন্টাম যেটা, সেটাকে ভরবেগটাকে আমরা এম ভি দিয়ে ডিনোট করছি। ভরবেগ বলতে গেলে যদি মোটা ভাষায় আমরা যদি ভাষায় বুঝতে পারি, ধরো এই যে এমভিটা কোনটা, ধরো একটা লরি যাচ্ছে, দুটো পাশাপাশি দুটো লরি যাচ্ছে, ঠিক, দুটো পাশাপাশি দুটো লরি যাচ্ছে, দুটো লরি পাশাপাশি যাচ্ছে, এবং দুটো লরির ক্ষেত্রে একটা লরিতে তোমার প্রচণ্ড ওজন রয়েছে, একটা লরিতে তোমার প্রচণ্ড ওজন রয়েছে, এবং একটা লরি ফাঁকা রয়েছে, ফাঁকা রয়েছে, যে ফাঁকা রয়েছে সেটার এমটা হবে ছোট এম, এবং যেটার ভর মানে রয়েছে, সেটা ওজন রয়েছে, সেটার যদি আমি ভরটা ধরি বড় এম। এবং দুটো একই বেগে চলছে, দুটো বেগেই চলছে ভি দিয়ে, দুটো বেগ নিয়েই ভি নিয়ে চলছে, কিন্তু যে মোমেন্টামটা হবে সেটা, এর মোমেন্টামটা এর চেয়ে বেশি হবে। কেন এর চেয়ে বেশি হবে? কারণ এর যে এমটা, যে ভরটা, যে মানে ওজন নিয়েও চলছে সেটাও বেশি। ঠিক। এরপর
এর যদি এরপর ওজনটাও যদি দুটো ক্ষেত্রেই সমান হয়, এমটা এরও যদি বড় এম থাকে এবং এর ক্ষেত্রেও যদি বড় এম থাকে, এবং কিন্তু এর যদি ওজনটা যে বেগটা সেটা যদি কম হয় এবং এর বেগটা যদি বেশি হয়, তখন মোমেন্টামটা হয়ে যাবে এর বেশি। অর্থাৎ দুটোর ক্ষেত্রেই যদি ভর বা বেগ যার বেশি তার মোমেন্টামও বেশি হয়। একে আটকাতে গেলে, একে যদি একটা বেগে যাচ্ছে, একে যদি আটকাতে যায় যে পরিমাণ ব্রেকটা দরকার, একে আটকাতে গেলে সেই পরিমাণ ব্রেকটা দরকার পড়বে না। এর একটু কম ব্রেক দিলেও এ আটকে যাবে, কিন্তু এর ব্রেকটা বেশি লাগবে, তাই না? এইটা যেটা এইটাকে আটকাতে গেলে একটু বেশি ওর বল প্রয়োগ করতে হবে, ঠিক? এটার একটা জলজ্যান্ত উদাহরণ হিসাবে এইভাবে বলতে পারো, তোমার যদি দুই বন্ধু, এক মোটা বন্ধু, একটা বেশ স্বাস্থ্যবান বেশ হেলদি শরীর ওর, সে এবং একটা বেশ পাতলা দুবলা বন্ধু, দুজন যদি একসাথে দৌড়ে আসে এবং তোমাকে যদি দুজনকেই আটকাতে হয়, তোমাকে যে মোটা বন্ধুটা তোমার রয়েছে বা স্বাস্থ্যবান হেলদি যে বন্ধুটা রয়েছে তাকে আটকানোর জন্য তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, তাই না? ওকে ঠেলে বেশি বল প্রয়োগ করতে হবে, তবে গিয়ে ওকে তুমি আটকাতে পারো। কিন্তু যে পাতলা দুবলা বলটা হয়তো বন্ধুটা, সেটা হয়তো হাতটা ধরলে দাঁড়িয়ে গেল, ঠিক এরকমভাবে। তো ভরবেগ যেটা, সেটা তোমার ভরের উপর এবং বেগের উপর ডিপেন্ড করে। এবং ভরবেগ যেটা, সেটা এম ইন্টু ভি যেহেতু, অর্থাৎ এম মানে আমি এমটার কি হয়, এম মানে ভরের একটা হয় গ্রাম, সিজিএসে যদি করি ভরটা হয় গ্রাম, এবং বেগ যেটা সেটা হয় বেগ সমান কি হয়, দূরত্ব, অর্থাৎ দূরত্বর সিজিএসে হয় সেন্টিমিটার এবং সময় হয় দূরত্ব বাই সময়, এটা হয় বেগ। তাহলে এমভি যেটা সেটা হয় গ্রাম সেমি পার সেকেন্ড। সেরকমই যদি এসআই আমি ইউনিট বের করতে গেছি, তাহলে ভরের এসআই কি হবে, কেজি, এবং যে ভিটা যেটা, যে বেগ সমান হয় দূরত্ব বাই সময়, এবং দূরত্বর এসআই ইউনিট হবে মিটার এবং সেকেন্ড। অর্থাৎ এমভির সিজিএস ইউনিট গ্রাম সেমি পার সেকেন্ড এবং এসআইএস ইউনিট কেজি মিটার পার সেকেন্ড, এবং ফুট পার যে এফপিএস যেটা সেটাতে হবে পাউন্ড ফুট পার সেকেন্ড, ঠিক? ওটার এমন কিছু নয়, ফুট পাউন্ড এফপিএস ইউনিটটা আসে না। এইটা হয়ে গেলো এমভির যে তোমার ইউনিটটা। এরপর যদি আমি মাত্রা বলি, মাত্রা সমান কী হবে, দেখো গ্রাম সেমি পার সেকেন্ড। গ্রামের আমি কীভাবে ডিনোট করি, গ্রাম সেমি পার সেকেন্ড, আমি সেকেন্ডে ধরলাম, এইভাবে ধরলাম, ঠিক? সিজিএসে ধরলাম। গ্রামটাকে অর্থাৎ ভরটাকে আমি ডিনোট করি এম দিয়ে, সেন্টিমিটার অর্থাৎ দূরত্বকে আমি ডিনোট করি এল দিয়ে, এবং সেকেন্ড সমান টাইমকে ডিনোট করি আমি টি দিয়ে। তাহলে আমার যেটা আসবে ML_T-1, বা অনেক সময় এইভাবেও আসতে পারে M1L1T-1 অর্থাৎ টি ইনভার্স। তাহলে এমভি যেটা ভরবেগের যেটা, তোমরা ওর একক এবং ইউনিটটা বুঝতে পারলে, ঠিক? এরপর কাট টু নিউটন একেবারে গতিসূত্র, ফার্স্ট গতিসূত্র। নিউটনের তিনটা গতিসূত্র রয়েছে, নিউটন তিনটা গতিসূত্র দিয়েছিল, ফার্স্ট গতিসূত্র, সেকেন্ড গতিসূত্র এবং থার্ড গতিসূত্র, ঠিক? তিনটা গতিসূত্র দিয়েছিল। ফার্স্ট গতিসূত্র কি বলে, ফার্স্ট গতিসূত্র ডিরেক্টলি বলে যে কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় আছে বা কোনো একটা বস্তু যদি গতিশীল অবস্থায় আছে, কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় আছে বা কোনো একটা বস্তু যদি গতিশীল অবস্থায় আছে, তাহলে তার উপর বাইরে থেকে যদি না বল প্রয়োগ করা হয়, তাহলে স্থির বস্তু যেটা সেটা চিরকাল স্থির থাকবে। অর্থাৎ ও যে তার যে ডিস্টেন্সটা বা যে জায়গাটা সেটা পরিবর্তন করবে না, এবং যে বস্তুটা গতিশীল সেটা সরল রেখায় সমবেগে চলতে থাকবে। তাহলে ধরো যে গাড়ি যদি বলো যে গাড়িকে যদি ব্রেক না দেওয়া হয় তাহলে তো একটা সময় আটকে যাবে। বা ধরো যে গাড়িটা তুমি ডিরেক্ট যে ধরো বলকে ছুড়ে দিচ্ছ মাটি বরাবর, যদি বলটাকে ছুড়ে দিচ্ছ, বলটা এই বরাবর যাচ্ছে গোল একটা বল, কিন্তু কিছু দূর যাওয়ার পর বলটা দাঁড়িয়ে যায়, তাহলে তো এখানে নিউটনের গতিসূত্র কাজ করছে না। কেন? কারণ ওটা গতিশীল তো থাকছে না। ওটা কেন তাহলে বাইরে, মানে কিছু দূর যাওয়ার পরে ওটা দাঁড়িয়ে যাচ্ছে? কেন কিছু দূর পর দাঁড়িয়ে যাচ্ছে? এইটা দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো ওর উপর বল প্রয়োগ করা হচ্ছে, তবে গিয়েও আটকাচ্ছে। বলটা যে সারফেসটা দিয়ে বা যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, সেই রাস্তাটার সাথে তার ঘর্ষণের ফলে যে বলটা সৃষ্টি হচ্ছে, সেই বলটাই ওকে বাধা দিচ্ছে আটকানোর জন্য।
ঠিক, যে যখন গড়িয়ে যাচ্ছিল তখন যে ভূমিটা বা যে সারফেসটার উপরে ও যাচ্ছিল সেই সারফেসটা ওকে তার অপোজিট সাইডে একটা বল প্রয়োগ করছে, যার জন্য ও আটকে যাচ্ছে, যেটাকে বলে ঘর্ষণ। ঘর্ষণ বলের জন্য বলটা আটকে যাচ্ছে। ঠিক, তাহলে ফার্স্ট গতিসূত্রে একটা কনক্লুশন কি, যে স্থির বস্তু যেটা সেটা চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে চলতে থাকবে যদি বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ করা না হয়। ঠিক, যেমন তোমাদের ক্ষেত্রে হয়, ঘুম থেকে তোমরা উঠবেই না যতক্ষণ না মায়ের গালি খাও বা বাবার লাথি খাও। ঠিক, কেন? কারণ তোমরা স্থির বস্তুর মতো রয়েছো, বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে, তবে গিয়ে তোমাদের গতির পরিবর্তন ঘটছে, ঠিক, অবস্থার পরিবর্তন ঘটছে। এটা হয়ে গেল তোমার গতি এবং ফার্স্ট যে গতিসূত্র সেটার একটা মোটা ধারণা। এরপর দেখো, মোটা ধারণা এই যে তোমার বাইরে থেকে বল প্রয়োগ করলে, বাইরে থেকে বল প্রয়োগ করার পর গতিশীল হচ্ছে বা বাইরে থেকে বল প্রয়োগ করার পর সেটা স্থির হয়ে যাচ্ছে, এই যে বলটা যেটার জন্য আটকে যাচ্ছে বা যেটার জন্য গতিশীল হচ্ছে সেটাকে বলে জাড্য। গতিশীল বস্তুটা যে বল পাওয়ার পর যেটা আটকে যাচ্ছে সেটাকে বলে জাড্য, বা যে স্থির বস্তুটা সেটাও যে বল পাওয়ার পর গতিশীল হচ্ছে সেটাকে বলে জাড্য। যে বলের জন্য তার নিজের বস্তু তার নিজের অবস্থার পরিবর্তন ঘটায় সেটাকে বলে বস্তুর জাড্যতা বলে। জাড্যতা যেটাকে সেটাকে আমরা ইংলিশে ডিনোট করি ইনারশিয়া দিয়ে। ইনারশিয়া, ঠিক, লজ অফ ইনারশিয়া বা জাড্যতার সূত্র। অর্থাৎ ধরো এই যে একটা বস্তুটা যখন স্থির ছিল তখন যতক্ষণ না ওর উপর বল প্রয়োগ করছে সেটা সেখান থেকে সরছিল না, তা যে বল প্রয়োগ করার পর বস্তুটা সরছে সেটা ওকে বলা হয় ওর জাড্যতা। ঠিক, এবং যে বল গতিশীল বস্তুর ক্ষেত্রেও যে বল প্রয়োগ করার পর সেটাকে আবার স্থির অবস্থায় নিয়ে আসা হচ্ছে সেটাও সেক্ষেত্রে জাড্যতা। এটা হলো জাড্যতা। ঠিক, এরপর জাড্যতা ভরের সঙ্গে জাড্যতা ভরের সাথে সম্পর্ক। যে তোমাকে বললাম যে ওই যে বন্ধুর তোমার ওজন বেশি তাকে আটকাতে তোমার বেশি বল প্রয়োগ করতে হবে, এবং যে বস্তুর ওজন কম তাকে তোমার আটকাতে কম প্রয়োগ করতে হবে। সেই রকমই নিয়মটা যে জাড্যর ক্ষেত্রে যার তোমার ভর বেশি তার জাড্যতা বেশি এবং যার ভর কম তার জাড্যতা কম। ধরো একটা বন্ধু যে বললাম যে দৌড়ে আসছে, সে মোটা বন্ধুটাকে আটকাতে যে পরিমাণ তোমার জাড্যতা দরকার, তার যে জাড্যতা সেটা তার পাতলা বন্ধু থেকে জাড্যতা কম হবে, সেই জন্য মানে বেশি হবে। মোটা বস্তুর জাড্যতা বেশি, সেই কারণেই যে পাতলা বস্তুর থেকে ওকে আটকাতে বেশি বল প্রয়োগ করা হচ্ছে। ঠিক, জাড্যতা দু ধরনের হয়, একটা হয় স্থিতিজাড্য এবং আরেকটা হয় গতিজাড্য। একটা হয় স্থিতিজাড্য এবং একটা হয় গতিজাড্য। স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা সেটাকে স্থিরজাড্য বলে। মানে ও বলছে আমি ফিক্সড হয়ে গেছি, আমি সরবো না এখান থেকে, বাইরে থেকে সরবো না, যে ওই যে ধর্মটা ওর স্থির থাকার যে ধর্মটা সেটাকে বলে ওর স্থিতিজাড্য। এবং যে গতিশীল বস্তু সে বলে আমি চিরকাল স্থিরই থাকবো, মানে গতিশীলই থাকবো, সেটা ওর যে ধর্মের জন্য থাকতে খোঁজে ওটাকে বলে ওর গতিজাড্য। ধরো বাসে তাহলে একটা স্থিতিজাড্য এবং একটা গতিজাড্য। আর এই যে বললাম যে যার ওজন বেশি তার জাড্যতাও বেশি এবং যার ওজন কম তার জাড্যতাও কম। ঠিক, এবার দেখো স্থিতিজাড্য। ধরো দেখেছো, তোমরা খেয়াল করেছো বাসে যাওয়ার সময়, বাসে যখন যাও, বাসে যখন সিটে বসে থাকো, দিয়ে যখন বাসটা কিছুক্ষণ পর চলতে শুরু করে, বাসটা যখন কিছুক্ষণ পর বাসে যদি বসে থাকো, দিয়ে বাসটা চলতে শুরু করে তখন যেই সামনের দিকে বাসটা এগিয়ে যায় তখনই তোমাদের যে শরীরটা সেটা পিছন দিকে পিছিয়ে যায়। এটা পিছিয়ে যায় সেটা স্থিতিজাড্যর জন্য পিছিয়ে যায়। কেন পিছিয়ে যায়? ধরো যখন তুমি বাসটাতে বসে আছো, বাসটার মধ্যে যখন বসে আছো তখন তোমার হাত পা শরীর সব রয়েছে স্থির অবস্থাতে, পুরো শরীরটা তোমার স্থির অবস্থাতে রয়েছে। পাটা রয়েছে মাটিতে, পাটা মাটিতে রেখেছো, পাটা তোমার স্থির অবস্থাতে রয়েছে। এরপর যখন বাসটা চলতে শুরু করে তখন বাসের সাথে সাথে যে শরীরের যে পাটা আছে, পা তো ওর নিচের সাথে লেগে আছে, যে ফ্লোরটার সাথে পাটা লেগে আছে, পাটাও বলে সামনের দিকে আমি এগিয়ে যাব, বাসের সাথে সাথে সামনে এগিয়ে যাব। সামনে যখন এগিয়ে যেতে চায় ও, তখন যে শরীরটা সেটা তো আর যাচ্ছে না, শরীরটা তো আর মাটির সাথে লেগে নেই, তখন শরীরটা পিছন দিকে পিছিয়ে যায়। কেন? সামনের দিকে যেই পাটা সামনের দিকে এগিয়ে যায় তখন শরীরটা পিছন দিকে পিছিয়ে যায়। এটা হয়ে যায় স্থিতিজাড্যর জন্য। সেম প্রবলেমটা ঘটে গতিজাড্যর ক্ষেত্রে। যখন বাসের মধ্যে বসে থাকো, বাসের মধ্যে বসে থাকার পর যখন বাসটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে, বাসটা যখন হঠাৎ করে সিটের মধ্যে বসে আছো, হঠাৎ করে যখন বাসটা দাঁড়িয়ে পড়ে তখন কি হয়, সামনের দিকে শরীরটা ঝুঁকে পড়ে। সামনের দিকে কেন ঝুঁকে পড়ে? পা তোমার মাটিতে লেগে থাকে, পাটা মাটিতে লেগে থাকে। বাসটা যখন চলছে তখন তোমার বাসের সাথে সাথে তোমার যে পা সেটাও কিন্তু গতিশীল।
এরপর বাসটা হট করে যখন ব্রেকটা মারে তখন পাটা কী হয়, পাটা যেহেতু ওর ফ্লোরের সাথে আটকে আছে তাহলে পাটা তো সঙ্গে সঙ্গে আটকে যায় বা পাটাও শরীরে ওর সাথে সাথে মানে ব্রেক পেয়ে যায়। কিন্তু যে শরীরটা সেটা তো গতিশীল ছিল, সেই গতিশীলের জন্য শরীরটা সামনের দিকে এগিয়ে যায়। পাটা ফ্লোরের সাথে আটকে ছিল, সেই জন্যে যেই গাড়িটা থামলো সেরকমই শরীরের গাড়ির সাথে সাথে পাটাও থেমে গেল। কিন্তু শরীরটা নিজের টাল সামলাতে পারে না, শরীরটাও গতিশীল অবস্থাতেই ছিল, সেই জন্য শরীরটা আগের দিকে এগিয়ে যেতে চায়। ওইটা হয়ে গেল ওর গতিজাড্য। এবং স্থিতিজাড্যটা সেটাই যে পাটা যখন স্থির ছিল তখন গাড়িটা যখন সামনের দিকে এগিয়ে যেতে চায় তখন কি হয়, পাটা ওর সাথে এগিয়ে যায় কিন্তু শরীরটা বলে না আমি রেস্টে ছিলাম, রেস্টেই থাকবো। তখন শরীরটা যেহেতু ওই জায়গাটায় থাকতে যায় তখন কী হবে, মানুষের শরীরটা যদি এইভাবে থাকতে যায়, পাগুলো যদি এইভাবে ছিল, যদি পাগুলো আগে যদি এগিয়ে যায় তখন পাগুলো এমনি যদি হয়ে যায় তো মানুষটা তো পিছন দিকে পিছিয়ে যাবেই। তাহলে এইটা হয়ে গেলো স্থিতিজাড্য বা গতিজাড্য। স্থিতিজাড্য বা গতিজাড্য আরেকটা যদি এক্সাম্পল হিসাবে খুঁজতে চাও, যে যখন দৌড়াও কিছু দৌড় ধরি 1 কিলোমিটার বা 500 মিটার বা 800 মিটার যখন ট্র্যাকের মধ্যে কেউ দৌড়ায়, যখন ফিনিশ লাইন পৌঁছে যায়, ফিনিশ লাইন পৌঁছানোর পরেও কিন্তু মানুষটা সেই জায়গাতে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু আটকে যায় না বা দাঁড়িয়ে যায় না। কেন? কিছু দূর গিয়ে পরে তারপর দাঁড়ায়, যে ধীরে ধীরে স্পিডটা কমাতে কমাতে তারপর দাঁড়ায়। ওই জায়গাটা ফিনিশ করার সাথে সাথে যদি ও দাঁড়িয়ে যায় তখন কিন্তু ও সামনের দিকে হুড়মুড়িয়ে পড়বে, একেবারে সোজা সামনের দিকে হুড়মুড়িয়ে পড়বে। কেন সামনের দিকে হুড়মুড়িয়ে করবে? কারণ ওর পাগুলো তো হয়তো স্থির হয়ে যাবে কিন্তু শরীরটা যেহেতু এতক্ষণ ধরে মানে ওর গতিজাড্যর জন্য যে জাড্যতা পেয়েছিল সেই জন্য সামনের দিকে এগিয়ে যাবে শরীরটা, অর্থাৎ সামনের দিকে মানে মুখটা সামনের দিকে করেও পড়ে যাবে। এই জন্যই যারা দৌড়ায় তারা ফিনিশ লাইন ক্রস করার পরেও কিছু দূর পর দৌড়ে যায়। ঠিক ওর যে শরীরটাকে জাড্যতা ধীরে ধীরে কমানোর জন্য। এইটা গতিজাড্যর এক্কেবারে এক্সাম্পল, এইটা স্থিতিজাড্যর এক্সাম্পল। আশা করি তোমরা ভালো করে ঠিকঠাক করে ক্লিয়ারলি বুঝতে পেরেছ। যে দোলন ঘড়ি হয়, দোলন ঘড়ির ক্ষেত্রেও সেম যদি বলতে পারো, এই যে দোলন ঘড়িতে যখন দুলতে থাকে বস্তুটাকে যদি এত দূর নিয়ে এলে দিয়ে যদি ছেড়ে দাও, একবার এইভাবে যায়, দিয়ে এইভাবে যায়, দিয়ে এইভাবে যায়, দিয়ে এইভাবে যায়, দিয়ে একটা সময় এসে পরে আটকে যায়। ওই যে নিজের গতির জন্য যে জাড্যতা পায় সেটা ওকে গতিজাড্য, যেটার জন্য ও নিজে মানে জাড্য গতিতে থাকার চেষ্টা করে সেটা গতিজাড্য, এবং যেটার জন্য ও স্থির থাকার চেষ্টা করে সেটা ওর স্থিরজাড্য। নেক্সট তোমার ধারণা আসে বলের ধারণা। তোমাদেরকে এইমাত্র বললাম কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি তার বস্তুর অবস্থার পরিবর্তন করানো হয় তখন তাকে বলে বল। একটা জিনিস মনে রাখবে, যদি বস্তুর অবস্থার পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলবে কোনো রকম বল প্রয়োগ হয়নি, বা বল প্রয়োগ হলেও সেটা বল প্রয়োগ সেটা কার্যহীন বল। এটার এক্সাম্পল হিসাবে যদি বলতে যাই, ধরো তোমরা এখন পড়াশুনো করছো, খুব বেশি পড়াশুনো করছো, কিন্তু যদি দুর্ভাগ্যবশত কারো চাকরি না হয় তখন কি হবে বলবে, এত যে পড়লো সেটা কি হয়ে গেল, কার্যহীন হয়ে গেল। কেন? কারণ ওর অবস্থার পরিবর্তন ঘটলো না, যে জায়গাতে ছিল, যে অবস্থাতে ছিল পরীক্ষার আগে, যে অবস্থাতে ছিল পরীক্ষার পরেও সে অবস্থাতে আসছে। হয়তো বুদ্ধির অবস্থার পরিবর্তন ঘটেছে কিন্তু যে তার শারীরিক দিক থেকে বা তার যে মেন্টাল দিক থেকে সেটা কিন্তু ওর যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকছে। তাহলে বল প্রয়োগ করা সত্ত্বেও যদি কোনো বস্তুর স্মরণ না ঘটে তখন সেটাকে বল প্রয়োগ বলে না, মানে বল যে প্রয়োগ করা হয়েছে সেটা কার্যহীন বল হয়ে যায়। ধরো একটা পাঁচিরকে তুমি যদি ঘরের পাঁচির সেটাকে তুমি যদি ঠেলতে থাকো हाथे दिए पूरा शक्ति दिए एकेबारे सानी देओलेर मतो, चलो अब तो तोड़ के ही दिखाएंगे ऐसे करके, गदर वाला सीन है जब वहाँ पे पूरा क्या ट्यूबवेल उठा देता है, वैसा ही मतलब ওইরকম ही सीन যে তুমি হাতে করে পুরো বলে চলো জো বলে শনিয়াল করে দেয়ালে মারলে, একেবারে আঘাত করতে লাগলে পুরো যে আজকে তোকে সরাবই। কিন্তু যে তুমি ঘরটা তুমি যদি বলটা ওই জায়গা থেকে সরাতে না পারো, পাঁচিরে যখন আঘাত করছো ওই জায়গা থেকে সরবে না, সেইটা হয়ে গেল তোমার কার্যহীন বল। কিন্তু তুমি একটা যখন টেবিলকে এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যাচ্ছ তখন ওটার অবস্থার পরিবর্তন করতে, এই যে কলমটাকে আমি এইখান থেকে এই যে বল প্রয়োগ করে অন্য জায়গায় নিয়ে এলাম, এইটাও এর মানে বলটা প্রয়োগ করছি সেইটাকে ওর বল বলে। কিন্তু এইটা যদি স্টিল অবস্থায় থাকে, এইটাকে যদি আমি জাম করে দিই, এইভাবে ধর দাম করা রইলো, এইভাবে পুরো সিমেন্ট দিয়ে জাম করে দিলাম, এবার আমি যদি বল প্রয়োগ করি কিন্তু ও কিন্তু সেই জায়গা থেকে আর সরবে না, অর্থাৎ সেটা কার্যহীন বল। ঠিক এরপর বলের যে তোমার জিনিসটা সেটা বল একটা হয় কি বলে ভেক্টর রাশি, এটা একটা মাথায় রাখবে, বলের সরণ থাকে সেই জন্য বল একটা ভেক্টর রাশি, এবং ভরবেগ সেটারও কিন্তু একটা ভেক্টর রাশি। ঠিক, আচ্ছা এরপর নেক্সট যেটা তোমার আসে
কনসেপ্ট আসে সেটা আসে তোমার ইনারশিয়া। ইনারশিয়া মানে তোমার ফ্রেম অফ রেফারেন্স যেটা তোমাদেরকে আমি পড়িয়েছিলাম 1D মোশন যখন করাচ্ছিলাম তখন ফ্রেম অফ রেফারেন্স পড়িয়েছিলাম। নিউটনের গতিসূত্রের ক্ষেত্রেও একটা ফ্রেম অফ রেফারেন্স আছে, সেটা তোমাদের বোঝা দরকার। তোমাদেরকে আমি ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে কি বলেছিলাম, কোনো একটা বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর যদি গতি বোঝানো হয় তখন সেটাকে ফ্রেম অফ রেফারেন্স বলে, বা সেটাকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে। নির্দেশতন্ত্র মানে কোনো একটা বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর অবস্থান বোঝানোর জন্য যেটা বোঝানো হয় সেটাকে নির্দেশতন্ত্র বলে। তোমাকে যে এক্সাম্পলটা যখন দিয়েছিলাম তখন বলেছিলাম যে তোমার বন্ধু হয়তো ফোন করে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে কোথায় আছিস, তখন তুমি বললে যে আমি ঘরে আছি। তুমি এই যে বললে যে আমি ঘরে আছি, সেইখান থেকে তোমার ঘরটা হয়ে গেল তোমার নির্দেশতন্ত্র। ওই বন্ধুর কাছে ওই ঘরটা হয়ে গেল তোমার নির্দেশতন্ত্র। কেন? কারণ ওই ঘরটাকে বুঝেই ও তারপর যাবে, ঠিক। কিন্তু তুমি যদি না বলতে কোথায় আছে তাহলে তোমার কাছে পৌঁছাতে পারতো না। সেরকমই এইটা হয়ে গেলে তোমার ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স দু ধরনের হয়, এক হয় ইনারশিয়াল ফ্রেম অফ রেফারেন্স, একটা হয় ইনারশিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ইনারশিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ঠিক। আর দু নাম্বার হয় যেটা হয় তোমার নন ইনারশিয়াল ফ্রেম অফ রেফারেন্স, নন ইনারশিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনারশিয়াল ফ্রেম অফ রেফারেন্স এটাকে বলে তোমার যেটাকে বলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, সেটাকে বলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। 1D যখন মোশন পড়িয়েছিলাম তখন কিন্তু পড়িয়েছিলাম, যারা ক্লাসটা দেখোনি তখন যদি দেখেছিলে তারা রিলেট করতে পারছো, আর যারা দেখোনি তারা রিলেট করতে পারছো না, ঠিক। একটা এবং নন ইনারশিয়াল অর্থাৎ অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এবং তোমাকে আমি বলেছিলাম যে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র এবং জড়ত্বীয় নির্দেশতন্ত্রের মধ্যে মেন যে পার্থক্যটা, একটা জড়ত্বীয় একটা অজড়ত্বীয়, ঠিক। যদি কোনো বস্তুর মধ্যে যদি ত্বরণ থাকে, কোনো বস্তুর মধ্যে যদি ত্বরণ ঘটে বা ত্বরণ থাকে কোনো একটা বস্তুর মধ্যে, সেটা হয় অজড়ত্বীয় বা নন ইনারশিয়াল। এবং যদি কোনো বস্তুর মধ্যে ত্বরণ না থাকে বা বস্তুটা স্থির থাকে বা সমবেগে চলতে থাকে, সমবেগে গতিশীল বস্তুরও কিন্তু ত্বরণ হয় গোল্লা আন্ডা, সমবেগে গতিশীল বস্তুরও ত্বরণ হয় 0। তাহলে বস্তু যদি সমবেগে চলতে থাকে বা স্থির থাকে তখন সেটাকে বলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বা ইনারশিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ঠিক, ফ্রেম অফ রেফারেন্স। তাহলে মেন যে ডিফারেন্স সেটা কি হলো, যে ইনারশিয়াল ফ্রেম অফ রেফারেন্স ডাজ নট হ্যাভ কি অ্যাক্সিলারেশন, এবং ত্বরণ যে অজড়ত্বীয় যেটা বা নন ইনারশিয়াল ফ্রেম অফ রেফারেন্স হ্যাজ অ্যাক্সিলারেশন, অর্থাৎ অজড়ত্বীয়র ক্ষেত্রে ত্বরণ থাকে এবং জড়ত্বীয়র ক্ষেত্রে ত্বরণ থাকে না, ঠিক। এইটা হয়ে গেল তোমার জড়ত্বীয় এবং অজড়ত্বীয়র একটা মেন একটা ধারণা। নেক্সট তোমার যেটা আসছে সেটা আসছে নিউটনের দ্বিতীয় সূত্র, সেকেন্ড লস অফ মোশন অফ নিউটনের সেকেন্ড ল অফ মোশন। ফার্স্ট যেটা সেটা তোমাকে বললাম যে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন হবে না, ঠিক। এরপর সেকেন্ড যে তোমার যেটা আসে, সেকেন্ড লজ অফ মোশন যেটাতে আসে সেটাতে কি বলে, যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, কোনো বস্তুর যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করলে বস্তুটার মধ্যে একটা ত্বরণ ঘটে, বস্তুটার মধ্যে একটা ত্বরণের সৃষ্টি হয়। ধরো একটা বস্তু এখানে আছে, দিয়ে সেইটাকে তুমি বল প্রয়োগ করে এবারে গড়িয়ে দিলে, বা একটা গাড়ি, যে বাচ্চাদের যে গাড়ি হয় সেটাকে বল প্রয়োগ করলে দিয়ে সেটা সামনের দিকে এগিয়ে চলো। এবার যে আগে দিয়ে এগিয়ে চলো ওটা তো নিশ্চয়ই একটা কিছু একটা ত্বরণ নিয়ে চলবে। ত্বরণ কি বলে, যে বেগের পরিবর্তন বা সময়। ত্বরণ সমান কি হয়, বেগের পরিবর্তন। ত্বরণ সমান কি বলে, বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ বেগের যদি পরিবর্তন ঘটে তখন সেটা ত্বরণ হয়। যেহেতু বস্তুটা প্রথমে হয়তো স্থির ছিল, তো এইটাকে যেই বল প্রয়োগ করলে সেটা তোমার একটা গতি পেল, অর্থাৎ বস্তুটা ত্বরণ সৃষ্টি হলো। যেহেতু ত্বরণ সৃষ্টি হলো, তোমার বলের জন্য ওই বস্তুটার মধ্যে ত্বরণ সৃষ্টি হলো, সেই জন্য কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় সেটাতে একটা ত্বরণ সৃষ্টি হয়, এবং সেক্ষেত্রে বস্তুর যে বলটা হয় সেটা তার ত্বরণ এবং বস্তুর যে ভর হয় সেটার সাথে গুণফলের সাথে সমান হয়। অর্থাৎ বস্তুর যে ত্বরণ, বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটা তার ভর এবং তার ত্বরণ যে পরিমাণ ত্বরণ পায় সেটার গুণফলের সমান। এটা সেকেন্ড সূত্র, লজ অফ মোশন অফ সেকেন্ড সূত্র। বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে একটা ত্বরণের সৃষ্টি হয় এবং সেই বলের মান বস্তুর ত্বরণ এবং তার ভরের গুণফলের সমান।
এবং যে দিকে বল প্রয়োগ করা হয় বস্তুর গতিও সেদিকে হয়। বস্তুটাকে তুমি গাড়িটাকে যদি এই দিক থেকে ঠেলো, পিছন দিক থেকে যদি ঠেলো, কোথায় ঠেলছো, কোন দিকে ঠেলছো, তুমি সামনের দিকে ঠেলছো, সামনের দিকে ঠেললে সামনের দিকেই বস্তু ত্বরণ পাবে। এমন তো না যে তুমি সামনের দিকে ঠেললে পিছন দিকে গতি পাবে, পিছন দিকে পিছিয়ে যাবে, সেরকম তো পিছাবে না। অর্থাৎ পিছন দিক থেকে তুমি যখন ঠেলছো তখন সামনের দিকে, পিছন দিক থেকে ঠেলছো কিন্তু তোমার অভিমুখটা, বলের অভিমুখটা সামনের দিকে, বলের অভিমুখটা যেই তোমার সামনের দিকে সেই জন্য বস্তুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক। তাহলে সেকেন্ড লজ অফ মোশনটা বুঝতে পারলে যে বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর উপর যে বলটা হয় সেটার ফলে একটা ত্বরণ সৃষ্টি হয়, এবং বস্তুর উপর যে বলটা সেটা তার ভর এবং ত্বরণের গুণফলের সমান, এবং বস্তুর বলটা যেদিকে প্রয়োগ করা হয় সেদিকেই ত্বরণটা হয়, ঠিক। তোমাদেরকে এফ সমান এম এ, এইটা যেটা একটা থিওরিটা এইটা বুঝিয়ে দিলাম, এফ সমান এম এ সেকেন্ড লজ অফ মোশন। আরও সেকেন্ড লজ অফ মোশনে আরও অনেকটা আছে, আর একটু বোঝার জিনিস আছে যে লজ অফ মোশনে কয়েকটা ম্যাথ আছে, সেকেন্ড লজ অফ মোশনে, থার্ড লজ অফ মোশনে অনেক ম্যাথ আছে। তা তোমরা সেকেন্ড লজ অফ মোশন এখানে অবধি আজকে রইলো, এবং একটা তোমাদেরকে সামান্য একটা ম্যাথ করিয়ে দিচ্ছি, যেটা করলে তোমরা বুঝতে পারবে যে লজ অফ মোশন যেটা করলাম সেটার যে ব্যবহারটা কীরকম হবে। ধরো কোয়েশ্চেনটা কী বলছে যে 5 কেজি, দেখো কোয়েশ্চেনটা কী বলছে, 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বস্তুটি কি 20 সেকেন্ড পর থামালে কত বল প্রয়োগ হবে। বস্তুর যে এম সেটা দেওয়া আছে 5 কেজি, বস্তুর যে ভি সেটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এত বেগে চলছে, বস্তুটাকে 20 সেকেন্ড পর, অর্থাৎ টি সমান আছে 20 সেকেন্ড, ঠিক। বলছে বস্তুটাকে 20 সেকেন্ড পর থামলে কত বল প্রয়োগ করতে হবে, যে যখন থামছে তখন যে বেগটা সেটা ওর কী যাবে, ইনিশিয়াল বেগ ইউ সমান 10, কিন্তু অন্তিম বেগ যেটা সেটা হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড। কেন, কারণ থামার পর তার কিছু বেগ থাকছে না। তাহলে আমাকে কি বের করতে হবে, কত বল প্রয়োগ করতে হবে, আমাকে বের করতে হবে এফ সমান এম এ। আমার এম জানা আছে, আমাকে এফটা বের করতে হবে, কিন্তু আমার অ্যাক্সেলারেশনটা জানা নেই। অ্যাক্সেলারেশনটা যেহেতু জানা হয় তখন আমাকে কি সূত্র ব্যবহার করব, দেখো যেহেতু বস্তুটা থামছে অর্থাৎ ধীরে ধীরে তার ত্বরণটা কমছে, ত্বরণ যদি কমে তখন সেটা কী হয়, মন্দনের সূত্র, এবং মন্দনের সূত্র যেটা হয় সমান কী হয়, ভি সমান ইউ মাইনাস এটি। এটি তোমাদেরকে পড়িয়েছিলাম 1D মোশনের ক্ষেত্রে পড়িয়েছিলাম, দ্যাটস ওয়াই আই সে কি ফিজিক্স ইজ ইন্টারকানেক্টেড। তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টার ঠিকঠাক করে ক্লাসটি নিতে হবে। ক্লাস যেগুলো দেখোনি তারা আই উইল রিকোয়েস্ট ইউ তো প্লিজ ক্লাসগুলো দেখো, কারণ তোমরা যদি না দেখো এগুলো বুঝতে পারবে না, ঠিক। ভি সমান ইউ মাইনাস এফটি, এরপর ভি সমান অন্তিম বেগ কত পাচ্ছে ও 0, প্রারম্ভিক বেগ ও 10, মাইনাস আমাকে অ্যাক্সেলারেশন বের করতে হবে, টাইম দেওয়া আছে 20 সেকেন্ড, অর্থাৎ 10 মাইনাস 20 এ ইজ ইকুয়ালস 0, 10 অর্থাৎ এবং 10 সমান 20 এ সমান চলে আসছে হাফ, অর্থাৎ অ্যাক্সিলারেশন চলে আসছে হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর আমাকে এফটা আমি বের করতে পারবো, এফ সমান কী হবে এম এ, এম সমান কত 5 ইন্টু হাফ সমান হয়ে যাবে 2.5, বল যেহেতু এটা ভর ইন্টু অ্যাক্সিলারেশন, অর্থাৎ এটা হয়ে যাবে তোমার ডাইন, এটা নিউটন, ঠিক। মিটার পার সেকেন্ড যেহেতু মিটার আছে সেই জন্য এটা হয়ে যাবে 2.5 নিউটন। আশা করছি যে ক্লাসটা আজকে তোমাদেরকে করালাম সবার ক্লাসটা ভালো লেগেছে, অ্যান্ড অনেকটা করে আমি তোমাদেরকে কনসেপ্ট মানে ধরার চেষ্টা করছি যাতে করে একদিনে বেশি করে হয়। তোমাদের সেকেন্ড মোশনটা করালাম এবং কিছু একটা বাকি রয়ে গেছে সামান্য, সেটা তোমাদেরকে কালকে যখন করাবো ক্লাস তখন করিয়ে দেবো, অ্যান্ড তারপর আমরা থার্ড মোশন শুরু করবো এবং বাকি তারপর যেটা আছে সেটা করতে হবে। ওকে, থ্যাংক ইউ।